গরিব ছেলেটি বলল, ৩ দিন ধরে ক্ষুধার্ত। এই কথা শুনে কোটিপতি মেয়েটি যা করল, মানবতা কেঁদে ফেলল। বন্ধুরা, এটি ভারতের বিহার রাজ্যের রাজধানী পাটনার একটি সত্যি ঘটনা, যেখানে থাকত রবি। বয়স খুব জোর ২০ বছর ছিল। কয়েক বছর আগে পর্যন্ত সে একজন সাধারণ কলেজের ছাত্র ছিল, ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখত। কিন্তু বাবার হঠাৎ মৃত্যু আর মায়ের অসুস্থতা তার পৃথিবী পাল্টে দিল। বাড়িতে উপার্জন করার মতো কেউ বেঁচে রইল না। জমি জমা আগেই ঋণের দায়ে বিক্রি হয়ে গিয়েছিল এবং আত্মীয়রা ধীরে ধীরে দরজা বন্ধ করে দিয়েছিল। বাধ্য হয়ে রবি পড়াশুনো ছেড়ে পাটনা শহরে চলে এলো, এই আশায় যে কোনো কাজ পাবে এবং সে মায়ের চিকিৎসা করাতে পারবে। শহর তাকে আপন করে নিল না, শুধু ব্যবহার করল। কখনো দিনমজুরি জুটল, কখনো জুটল না। অনেকবার সারাদিন মজুরি করার পরও ঠিকেদার কাকা না দিয়েই তাড়িয়ে দিত। তবুও রবি চুরি, ভিক্ষা বা ভুল পথ কখনো বেছে নিল না। তার মায়ের কথা মনে ছিল, না খেয়ে থেকো বাবা, কিন্তু ভুল কাজ করো না। কিন্তু সেই দিন পরিস্থিতি তার সমস্ত শক্তি ভেঙে দিয়েছিল। টানা ৩ দিন ধরে তার পেটে এক দানা খাবারও যায়নি, পকেটে ১ টাকাও নেই, শরীরে শক্তি নেই, চোখের সামনে অন্ধকার ঘনিয়ে আসছিল। সে পাটনার একটি বড় মলের বাইরে ফুটপাতে বসেছিল। সন্ধ্যার সময় ছিল। মলের ঝলমলে আলো আকাশ পর্যন্ত ছড়িয়ে পড়ছিল। ভেতরে লোকেরা হাজার হাজার টাকা খরচা করছিল, আর বাইরে একটি ছেলে ক্ষুধার সাথে লড়াই করছিল। ঠান্ডা বাতাস বইছিল, কিন্তু তার শরীরে এতটুকু উত্তাপও অবশিষ্ট ছিল না যে সে কাঁপতে পারে। সে কাছেই থাকা কল থেকে জল খেয়ে পেট ভরানোর চেষ্টা করল, কিন্তু খালি পেটে জল কেবল ব্যথাই বাড়িয়ে দেয়। লোকেরা আসা যাওয়া করছিল। কেউ তাকে দেখল, কেউ না দেখার ভান করল, কেউ সন্দেহের চোখে দেখল যেন সে চোর। সিকিউরিটি গার্ড দুবার তাকে তাড়িয়ে দিয়েছিল, কিন্তু এখন তার মধ্যে ওঠার শক্তিটুকুও অবশিষ্ট ছিল না। তার মনে হচ্ছিল হয়তো আজকের রাত সে বাঁচতে পারবে না। চোখের সামনে মায়ের মুখ ভাসছিল। কাশতে থাকা দুর্বল মা তার পথ চেয়ে বসে আছে। তখনই মলের সামনে একটি লম্বা কালো বিলাসবহুল গাড়ি এসে থামল। দরজা খুলল এবং তা থেকে নামল একটি মেয়ে, বয়স প্রায় ২০ বছর, দামি পোশাক, আত্মবিশ্বাসে ভরপুর হাঁটাচলা, যেন দুনিয়া তার হাতের মুঠোয়। এই ছিল কাব্যা, পাটনার সবচেয়ে বড় শিল্পপতির একমাত্র মেয়ে। শহরের খবরের কাগজে প্রায়ই তার ছবি ছাপা হতো। লোকেরা বলত সে সুন্দরী, বুদ্ধিমতী, কিন্তু অনেক ধনী আর একটু অহংকারীও। কাব্যা মলের দিকে এগোতেই রবি তাকে দেখল। প্রথমে সে চোখ নামিয়ে নিল। আত্মসম্মান তখনও বেঁচে ছিল। সে ভিক্ষা চাইতে চাইত না, কিন্তু পর মুহূর্তেই পেটে এমন মোচড় দিয়ে উঠল যে তার চোখ থেকে জল বেরিয়ে এলো। তার মনে হল, এখন যদি না বলে তবে হয়তো আর কখনোই বলতে পারবে না। অনেক সাহস চুটিয়ে সে টলটলে উঠে দাঁড়াল এবং ধীরে ধীরে তার দিকে এগোল। পা এতটাই দুর্বল ছিল যে মনে হচ্ছিল এখনই পড়ে যাবে। কাব্যার কাছে পৌঁছে তার আওয়াজ গলায় আটকে গেল। কয়েক সেকেন্ড পর্যন্ত কোনো শব্দই বেরোল না। তারপর সে যেন তার ভেঙে পড়া শরীর থেকে শেষ শক্তিটুকু বের করে বলল, ম্যাডাম, ৩ দিন ধরে ক্ষুধার্ত, কিছু খেতে দিন। আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকেরা থেমে গেল। কেউ ভাবল এবার বকুনি জুটবে, কেউ মজা নেবার জন্য মোবাইল বের করে নিল। কাব্যা থমকে দাঁড়াল। সে ধীরে ধীরে রবির দিকে তাকাল। সামনে একটি রোগা ছেলে ছিল, মুখে ধুলো, ঠোঁট শুকনো, চোখগুলো ভেতরে ঢুকে গিয়েছিল, কিন্তু সেগুলোর মধ্যে এক অদ্ভুত সত্যতা ছিল। তাকে পেশাদার ভিখারির মতো লাগছিল না, বরং এমন লাগছিল যেন পরিস্থিতি তাকে এখানে এনে দাঁড় করিয়েছে। কাব্যার মুখের ভাব বদলে গেল। তার ভেতরে যেন কিছু একটা ভেঙে গেল। সে ধীরে ধীরে জিজ্ঞেস করল, সত্যি ৩ দিন ধরে কিছু খাওনি? রবি মাথা নিচু করে হ্যাঁতে মাথা নাড়ল। আওয়াজ তখনও বেরোচ্ছিল না। তার চোখ থেকে জল গড়িয়ে মাটিতে পড়ছিল। সে ভিক্ষা চাইছিল না, সে শুধু বাঁচার অনুমতি চাইছিল। কিছুক্ষণের জন্য সেখানে এক অদ্ভুত নীরবতা ছেয়ে গেল। শহরের কোলাহল যেন দূরে চলে গেল। কাব্যা একটা গভীর শ্বাস নিল। তারপর এমন কিছু করল যা কেউ কল্পনাও করেনি। সে তার হাতে ধরা দামি পার্সটি বন্ধ করল, মোবাইল সাইলেন্ট করল এবং পুরোপুরি রবির দিকে ঘুরে দাঁড়াল। সে ধীর কিন্তু স্পষ্ট গলায় বলল, তুমি পড়ে যাবে, আমার সাথে চলো। রবির মনে হল হয়তো সে ভুল শুনেছে। সে মাথা তুলে তার দিকে তাকাল। চোখে অবিশ্বাস ছিল। এত বড়লোক মেয়ে তার সাথে কথা বলছে আর সাথে চলতে বলছে। আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকেরাও অবাক ছিল। কেউ ফিসফিস করে বলল, পাগল নাকি? কেউ বলল, নাটক করছে হয়তো। সিকিউরিটি গার্ড এগিয়ে এলো।
কিন্তু কাব্যা হাত দিয়ে ইশারা করে তাকে থামিয়ে দিল। রবির পা আপনা আপনি তার পিছু পিছু চলতে শুরু করল। সে বুঝতে পারছিল না এটা স্বপ্ন নাকি সত্যি। হয়তো ক্ষুধা তার মস্তিষ্ক শূন্য করে দিয়েছিল। মলের ঝলমলে আলোয় প্রথমবার তার মনে হল যে অন্ধকারের পরে সত্যিই আলোও থাকে। তার মনে ভয়ও ছিল, এটা কোনো মজা নয় তো, অপমান হবে না তো। কিন্তু এখন ফিরে যাওয়ার শক্তিও অবশিষ্ট ছিল না। তার ভেতরে শুধু একটাই আওয়াজ ছিল, হয়তো আজ খাবার পাওয়া যাবে, হয়তো আজ আমি বেঁচে যাব। কাব্যা মলের দরজার দিকে এগোচ্ছিল, আর পেছনে একটি ক্ষুধার্ত ছেলে তার শেষ আশা নিয়ে চলছিল। কেউ জানত না যে এই ছোট্ট মুহূর্তটি ভবিষ্যতে দুটো জীবন বদলে দেবে এবং মানবতার এমন এক দৃষ্টান্ত তৈরি করবে যা মানুষ বছরের পর বছর মনে রাখবে। আর ঠিক সেই মুহূর্তেই যখন তারা মলের ভেতরে পা রাখতে যাচ্ছিল, রবির চোখের সামনে অন্ধকার ঘনিয়ে আসতে লাগল। তার পা টলে উঠল এবং সে অজ্ঞান হয়ে পড়ে গেল। রবি মাটিতে পড়ে যেতেই চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। কিছু লোক শুধু দূরে দাঁড়িয়ে তামাশা দেখতে লাগল। কেউ বলল নেশা করে আছে, আবার কেউ না দেখেই রায় শুনিয়ে দিল, টাকার জন্য এরা এভাবেই নাটক করে। কিন্তু কাব্যার মুখে ঘাবড়ে যাওয়ার ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল। সে সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে তার পাশে বসে পড়ল। তার হাতের তালু ঠান্ডা ছিল, শরীর নিস্তেজ হয়ে পড়েছিল, শ্বাস খুব হালকা চলছিল। জল আনো, তাড়াতাড়ি, সে প্রায় চিৎকার করে বলল। একজন গার্ড দৌড়ে জলের বোতল নিয়ে এলো। কাব্যা নিজের হাতে রবির মুখে জলের ঝাপটা দিল, কয়েক ফোঁটা তার ঠোঁটেও দিল। কয়েক সেকেন্ড পর্যন্ত কোনো নড়াচড়া হল না। তারপর ধীরে ধীরে তার আঙুল নড়ল, চোখের পাতা কাঁপল এবং সে কষ্টে চোখ খুলল। সবার প্রথমে সে যে মুখটি দেখতে পেল তা কাব্যার ছিল, খুব কাছে, চিন্তিত, একদমই তেমন নয় যেমনটা সে প্রথমবার দেখেছিল। শুনতে পারছ? কাব্যা আস্তে করে জিজ্ঞেস করল। রবি কিছু বলতে চাইছিল, কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোল না। গলা শুকিয়ে গিয়েছিল। সে শুধু খুব আলতো করে মাথা নাড়ল। কাব্যা সঙ্গে সঙ্গে বলল, একে ভেতরে নিয়ে চলো, এক্ষুনি। গার্ড ইতস্তত করল। ম্যাম, ম্যানেজমেন্ট। আমি বলছি। তার গলা এখন শান্ত কিন্তু কঠোর ছিল। দুজন গার্ড রবিকে ধরে ওঠাল। তার পা মাটিতে ঘষতে চলছিল, যেন সেগুলোতে কোনো প্রাণই অবশিষ্ট ছিল না। মলের ভেতরের আলো, সুগন্ধ, মিউজিক সবকিছু তার কাছে অন্য কোনো দুনিয়ার মতো লাগছিল। লোকেরা তাকে অদ্ভুত নজরে দেখছিল, যেন সেই জায়গার অংশই নয়। কাব্যা তাকে সোজা ফুড কোর্টে নিয়ে গেল। একটা চেয়ারে বসানো হল, কিন্তু সে সোজা হয়ে বসতেও পারছিল না। তার মাথা বারবার ঝুঁচে পড়ছিল। কাব্যা তাড়াতাড়ি অনেক কিছু অর্ডার করে দিল, রুটি, ভাত, ডাল, সবজি, জুস, মিষ্টি, যাই সামনে দেখল। কয়েক মিনিটের মধ্যেই টেবিল ভরে গেল। খাবারের গন্ধ রবির নাক পর্যন্ত পৌঁছতেই তার শরীরে যেন হঠাৎ শিহরণ জাগল। সে ধীরে ধীরে চোখ খুলল। সামনে এত খাবার দেখে তার চোখ বড় বড় হয়ে গেল। হয়তো সে মাসের পর মাস একসাথে এত খাবার দেখেনি। খাও, কাব্যা নরম সুরে বলল। রবি কাপা কাপা হাতে রুটি তুলল। প্রথমে সে ওটার দিকে তাকিয়ে থাকল, যেন বিশ্বাসই হচ্ছিল না যে এটা সত্যিই তার। তারপর সে একটা ছোট্ট টুকরো ভাঙল এবং মুখে রাখল। খাবার তার পেটে যেতেই তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে গোগ্রাসে খেতে শুরু করল, না গেখে, না থেমে, না ভেবে। ডাল পড়ে যাচ্ছিল, হাত কাঁপছিল, শ্বাস দ্রুত হচ্ছিল, কিন্তু সে থামতে পারছিল না। এটা শুধু খাবার ছিল না, এটা ছিল জীবন যা ফিরে আসছিল। চারপাশে বসে থাকা মানুষেরা এখন চুপ হয়ে গিয়েছিল। কারো মুখে বিস্ময় ছিল, কারো মনে লজ্জা। কাব্যা শুধু তাকে দেখছিল, তার চোখও ভিজে গিয়েছিল। হয়তো সে প্রথমবার কাউকে ক্ষুধায় এভাবে ভেঙে পড়তে দেখেছিল। কয়েক মিনিট পর হঠাৎ রবি থেমে গেল। সে অর্ধেক রুটি হাতে ধরেছিল, কিন্তু সে খাচ্ছিল না। কি হল? কাব্যা জিজ্ঞেস করল। রবি ধীরে ধীরে বলল, একটু জল। সে সঙ্গে সঙ্গে গ্লাসটা এগিয়ে দিল। রবি ধীরে ধীরে জল খেল, যেন প্রতিটি চুমুক খুব সাবধানে ভেতরে পাঠাচ্ছিল। তারপর সে চোখ নামিয়ে নিল এবং খুব নিচু গলায় বলল, ম্যাডাম, ধন্যবাদ। তার গলায় কৃতজ্ঞতা নয়, বরং এক ভেঙে পড়া আত্মসম্মান ছিল, যেন তার লজ্জা লাগছিল যে তাকে এই অবস্থায় সাহায্য নিতে হল। কাব্যা জিজ্ঞেস করল, নাম কি তোমার? রবি। কোথা থেকে এসেছ? গ্রাম থেকে, পাটনার কাছে।
ধীরে ধীরে সে তার গল্প বলল, বাবার মৃত্যু, মায়ের অসুস্থতা, পড়াশোনা ছেড়ে দেওয়া, শহরের সংগ্রাম, ঠিকাদারদের প্রতারণা এবং গত 3 দিনের ক্ষুধা। সে বলতে বলতে অনেকবার থেমে যাচ্ছিল, যেন প্রতিটি শব্দের সাথে সাথে ব্যাখ্যা বেরিয়ে আসছিল। কাব্যা কোনো বাধা না দিয়ে শুনতে থাকল। আগে ভিক্ষা কেন চাওনি? সে জিজ্ঞেস করল। রবি মাথা নিচু করে নিল। কয়েক সেকেন্ড পর বলল, মা বারণ করেছিল, বলেছিল পরিশ্রম করতে, হাত না পাততে। আজ প্রথমবার তার গলা ধরে এলো। কাব্যার গলাও ধরে এলো। সে দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে নিল, যাতে তাকে কাঁদতে দেখা না যায়। কিছুক্ষণ পর সে জিজ্ঞেস করল, পড়াশোনা জানো? রবি হালকাভাবে হ্যাঁতে মাথা নাড়ল। ইন্টার পর্যন্ত ইঞ্জিনিয়ার হতে চাইতাম, তারপর বাড়ি। শুধু একটা শব্দ, কিন্তু তার মধ্যেই পুরো গল্প লুকিয়েছিল। ফুড কোর্টের কোলাহল আবার শোনা যেতে লাগল, কিন্তু তাদের দুজনের মাঝে এক অন্যরকম নীরবতা ছিল, এমন নীরবতা যার মধ্যে ব্যথা, সম্মান এবং না বলা বোঝাপড়া ছিল। কাব্যা ধীরে ধীরে জিজ্ঞেস করল, যদি সুযোগ পাও তবে আবার পড়বে? রবি সঙ্গে সঙ্গে মাথা তুলল। তার চোখে প্রথমবার আশা দেখা গেল। হ্যাঁ, নিশ্চয়ই। যা কিছু করতে হয় করব, শুধু মা ঠিক হয়ে যাক। তারপর সে হঠাৎ চুপ হয়ে গেল, যেন তার অনুভব হল যে সে স্বপ্ন দেখছে। কাব্যা কিছুক্ষণ তাকে দেখতে থাকল। তার মনে ছেলেবেলার একটি ছবি ভেসে উঠল। তার নিজের মা, দুর্বল, অসুস্থ এবং টাকার অভাবে হাসপাতালের বাইরে অপেক্ষা করেছিল। সেদিন সেও কারো কাছে সাহায্য চেয়েছিল, এবং কেউ করেনি। সে দীর্ঘশ্বাস নিল। তোমার মা এখন কোথায়? সে জিজ্ঞেস করল। গ্রামে, খুব অসুস্থ। ওষুধহার তো শেষ হয়ে গেছে। রবির চোখ আবার জলে ভরে এলো। এখন কাব্যার মুখে একটি নিশ্চিন্ত সিদ্ধান্ত স্পষ্ট দেখা যাচ্ছিল। সে টেবিলে রাখা ন্যাপকিন দিয়ে নিজের হাত মুছল, তারপর সোজা হয়ে বসল এবং শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, রবি, তুমি আমার সাথে চলো। রবি ভাবল, হয়তো সে ভুল শুনেছে। কি? আমি তোমাকে রাস্তায় আর ফিরে যেতে দেব না। তার বুক জোরে ধুকপুক করতে লাগল। ভয়, আশা, অবিশ্বাস সব একসাথে। কিন্তু আমি তো আপনাকে চিনিও না, সে তোতলাতে তোতলাতে বলল। কাব্যা হালকা হাসল। আমি তো জানি, তাই তো নিয়ে যাচ্ছি। রবি বুঝতে পারছিল না এটা স্বপ্ন নাকি সত্যি। এত বছরে কেউ তাকে আপন করে নেবার চেষ্টা করেনি। সব জায়গায় শুধু কাজ করো বা সরে যাও ছাড়া আর কিছুই পায়নি। ভয় পেও না, তোমার কোনো ক্ষতি হবে না, সে শান্ত গলায় বলল। রবির চোখ দিয়ে জল বেরিয়ে এলো। সে কিছু বলতে পারল না, শুধু মাথা নিচু করে বসে রইল। কাব্যা উঠে দাঁড়াল। চলো। রবিও ধীরে ধীরে উঠল। তার পা এখনও দুর্বল ছিল, কিন্তু মনে এক অদ্ভুত উষ্ণতা ছিল, যেন দীর্ঘ অন্ধকারের পর প্রথমবার কোনো প্রদীপ জ্বলে উঠল। মলের বাইরে সেই বিলাসবহুল গাড়িটি দাঁড়িয়েছিল। ড্রাইভার সঙ্গে সঙ্গে দরজা খুলে দিল। রবি ইতস্তত করল। সে হয়তো জীবনে কখনো এমন গাড়ি ছুঁয়েও দেখেনি। বসো, কাব্যা বলল। সে ধীরে ধীরে ভেতরে বসে পড়ল। সিট ছুঁতে গিয়ে সে যেন ভয় পাচ্ছিল যে নোংরা না করে দেয়। গাড়ি চলতে শুরু করল। জানলার বাইরে পাটনার আলো পেছনে সরে যাচ্ছিল, আর রবির পুরনো জীবনটাও হয়তো ধীরে ধীরে পেছনে পড়ে যাচ্ছিল। সে জানত না সে কোথায় যাচ্ছে, কি হতে চলেছে, কিন্তু এতদিন পর প্রথমবার তার ভয়ের চেয়ে বেশি আশা অনুভব হচ্ছিল। ওদিকে কাব্যা জানলার বাইরে তাকিয়েছিল, কিন্তু তার চোখে শহর নয়, নিজের অতীতের স্মৃতি ছিল। গাড়িটি একটি বিশাল লোহার গেটের সামনে এসে থামল। গেট আপনা আপনি খুলে গেল, এবং ভেতরের দৃশ্য দেখে রবির শ্বাস যেন থমকে গেল। সামনে একটি খুব বড় বাংলো ছিল। চারদিকে সবুজ ঘাস, ফোয়ারা, ঝলমলে আলো এবং নিরাপত্তারক্ষী। তার মনে হল যেন সে কোনো সিনেমার সেটে চলে এসেছে। তার আঙুলগুলো সিটটাকে শক্ত করে আঁকড়ে ধরেছিল, যেন তার ভয় হচ্ছিল যে এখনই তাকে নিচে নামিয়ে বলা হবে, ভুল হয়ে গেছে, নেমে যাও। এসে গেছি, কাব্যা শান্ত গলায় বলল। রবি তার দিকে তাকাল, তারপর বাইরে। সে বুঝতে পারছিল না যে তার ভেতরে যাওয়া উচিত কিনা। তার পা যেন মাটির সাথে আটকে গিয়েছিল। ভয় পেও না, এখন তুমি অতিথি, কাব্যা দরজা খুলতে খুলতে বলল। সে ধীরে ধীরে বাইরে নামল। তার চটি ক্ষয়ে গিয়েছিল, জামাকাপড় ময়লা ছিল, এবং সামনে মার্বেলের চকচকে সিঁড়ি।
তার মনে হল যেন তার পা এই জায়গার যোগ্য নয়। ভেতরে প্রবেশ করতেই চাকরেরা গিয়ে থেমে গেল। সবার নজর তার দিকেই আটকে গেল। কারোর মুখে বিস্ময়, কারোর মুখে অসম্মতি, কারোর মুখে স্পষ্ট অবজ্ঞা। ম্যাম, ইনি কে? এক বয়স্ক চাকর ধীরে করে জিজ্ঞেস করল। অতিথি, কাব্যা সংক্ষেপে বলল, আর আজ থেকে এখানেই থাকবে। শোনামাত্রই পরিবেশ যেন জমে গেল। রবির বুকে ধুকপুকানি বেড়ে গেল। তার মনে হল এখন নিশ্চয় কেউ প্রতিবাদ করবে। আর হলও তাই। সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে একটি কঠোর আওয়াজ ভেসে এলো। কাব্যা, এসব কি? তিনি তার বাবা ছিলেন, শহরের বড় শিল্পপতি, প্রভাবশালী ব্যক্তিত্ব, চোখে অধিকার খাটানোর স্বভাব। তিনি রবিকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখলেন, যেন তার দাম বিচার করছিলেন। এই ছেলেটি কে? তিনি আবার জিজ্ঞাসা করলেন। কাব্যা নির্ভয়ে উত্তর দিল, এর নাম রবি, আরও আজ থেকে এখানেই থাকবে। কি? তার গলা চড়ে গেল। তুমি রাস্তার যে কোনো ছেলেকে বাড়িতে ধরে আনবে? রবির মাথা নিচু হয়ে গেল। তার মনে হল এবার তাকে বের করে দেওয়া হবে। সে নিজেই পেছাতে শুরু করল। কিন্তু তখনই কাব্যা তার সামনে এসে দাঁড়াল। বাবা, এ রাস্তার ছেলে নয়, এ মানুষ 3 দিন ধরে না খেয়েছিল। কিছুক্ষণের জন্য নীরবতা ছেয়ে গেল। বাবা একটা গভীর শ্বাস নিলেন। কাব্যা, দুনিয়ায় এভাবে চলে না। সাহায্য করতে চাইলে টাকা দিয়ে দাও, কোনো সংস্থায় পাঠিয়ে দাও, বাড়িতে আনে না। এ কথা শুনে তার মুখের ভাব বদলে গেল। মায়ের স্মৃতি তার জন্য একটি দুর্বল জায়গা ছিল। কয়েক সেকেন্ড পর তিনি চোখ সরিয়ে নিলেন এবং বললেন, যা ঠিক মনে হয় করো, কিন্তু দায়িত্ব তোমার হবে। রবি প্রথমবার স্বস্তির শ্বাস নিল। কাব্যা তাকে ওপরের একটি ঘরে নিয়ে গেল। ঘরে বড় বিছানা, পরিষ্কার চাদর, আলমারি, বাথরুম সব কিছু ছিল, যা সে হয়তো কখনো স্বপ্নেও দেখেনি। আগে স্নান করে নাও, সে আলমারির থেকে নতুন জামাকাপড় বের করতে করতে বলল, তারপর বিশ্রাম করো। রবি জামাকাপড় হাতে নিয়ে দাঁড়িয়েই রইল। তার চোখে জল এসে গেল। কি হলো? কাব্যা জিজ্ঞেস করল। সে খুব আস্তে বলল, এত কিছু আমার জন্য? কাব্যা একটু হাসল। হ্যাঁ, কারণ তুমি এর যোগ্য। বাথরুমের দরজা বন্ধ হতেই রবি কান্নায় ভেঙে পড়ল। জলের সাথে সাথে তার চোখের জলও বইছিল। ক্ষুধা, অপমান, ভয় সব কিছু যেন ধুয়ে যাচ্ছিল। আয়নায় নিজেকে পরিষ্কার পোশাকে দেখে তার বিশ্বাসই হচ্ছিল না যে এটা সেই ছেলে যে কয়েক ঘন্টা আগে ফুটপাতে বসেছিল। রাতে তাকে খাবার জন্য আবার ডাকা হলো। এবার সে ধীরে ধীরে সামলে খাচ্ছিল। প্রতি গ্রাসের সাথে সে কাব্যার দিকে তাকিয়ে নিচ্ছিল, যেন ধন্যবাদ জানাতে চাইছিল, কিন্তু শব্দ খুঁজে পাচ্ছিল না। কাল তোমাকে ডাক্তার দেখাবো, কাব্যা বলল, আর তারপর সামনের কথা ভাবব। সামনের? রবি জিজ্ঞেস করল। হ্যাঁ, তুমি জীবনে কি করতে চাও? রবি কিছুক্ষণ চুপ রইল। তারপর বলল, কাজ, যাতে মায়ের চিকিৎসা করাতে পারি। কাব্যা মাথা নাড়ল। আর পড়াশুনো? সে চোখ নামিয়ে নিল। সেটা তো আর স্বপ্ন নেই, আজ থেকে আছে, কাব্যা সঙ্গে সঙ্গে বলল। রবি চমকে তার দিকে তাকাল। তুমি পড়বে আর ভালো মানুষ হবে, শুধু পরিশ্রম করতে হবে। সে রাতে রবি অনেক দিন পর নরম বিছানায় ঘুমাল। কিন্তু সহজে ঘুম এল না। তার বারবার ভয় লাগছিল যে সকালে উঠলে হয়তো সব উধাও হয়ে যাবে। না থাকবে ঘর, না খাবার, না কোনো আশা। ওদিকে কাব্যা তার ঘরের জানলার কাছে দাঁড়িয়েছিল। নিচে বাগানে হালকা আলো জ্বলছিল। তার মনে অদ্ভুত একটা শান্তি ছিল, যেন সে খুব জরুরি কোনো কাজ করেছে। পরের কয়েকদিনে সব কিছু বদলাতে শুরু করল। ডাক্তার জানালেন যে রবি অপুষ্টি আর দুর্বলতার শিকার, কিন্তু ঠিক হয়ে যাবে। তাকে পুষ্টিকর খাবার দেওয়া হতে লাগল। কাব্যা তার অফিসে তাকে একটা ছোটখাটো কাজও জুটিয়ে দিল। ফাইল গোছানো, নথিপত্র আনা, ছোটখাটো কাজ। রবি সব কাজ পুরো সততার সাথে করত। সময়ের আগে পৌঁছত, অনেক রাত পর্যন্ত থাকত, কখনো অভিযোগ করত না। ধীরে ধীরে বাড়ির লোকেরাও তাকে মেনে নিতে লাগল। একদিন কাব্যা তাকে এক সেট বই দিল। এটা কি? সে জিজ্ঞেস করল। তোমার নতুন শুরু, সে হেসে বলল। ওপেন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শুরু করবে। রবির চোখ চকচক করে উঠল। সে বইগুলোকে এমনভাবে ছুঁচ্ছিল যেন কোনো গুপ্তধন। দিন কাটতে লাগল। দুজনের মধ্যে এক সহজ বন্ধুত্ব তৈরি হয়ে গেল। তারা একসাথে চা খেত, কথা বলত, কখনো কখনো হাসতেও। রবি এখন আগের মতো ভীত ছিল না, কিন্তু সম্মান আগের চেয়েও বেশি ছিল।
তারপর একদিন হঠাৎ খবর এলো কাব্যার বাবার কোম্পানি বিশাল ক্ষতির মুখে পড়েছে। শেয়ারের দাম পড়ে গেছে, প্রজেক্ট থেমে গেছে, ব্যাংকের চাপ বেড়ে গেছে। বাড়ির পরিবেশ চিন্তায় ভরে গেল। রবি প্রথমবার দেখল যে বড়লোকি চালের পেছনেও ভয় আর নিরাপত্তাহীনতা লুকিয়ে থাকে। সে চুপচাপ আরও বেশি পরিশ্রম করতে শুরু করল, যেন সে কোনোভাবে সাহায্য করতে চাইছিল। ওদিকে কাব্যাও একটু পাল্টে যেতে লাগল। হাসি কমে গেল, চোখে চিন্তা বেড়ে গেল। একদিন সন্ধ্যায় রবি সাহস করে জিজ্ঞেস করল, সব ঠিক হয়ে যাবে তো? কাব্যা তার দিকে তাকাল। কয়েক সেকেন্ড পর্যন্ত কিছুই বলল না। তারপর হালকা হেসে বলল, জানি না, তবে তুমি আছো বলে মনে হয় যে আমি একা নই। এই প্রথমবার সে তাকে নিজের সমকক্ষ অনুভব করাল। রবির বুক জোরে ধুকপুক করতে লাগল। সে চোখ নামিয়ে নিল, কিন্তু মুখে হালকা হাসি ফুটে উঠল। সে বুঝতে পারছিল না যে এটা দয়ার সম্পর্ক, বন্ধুত্ব, নাকি অন্য কিছু হয়ে উঠতে শুরু করেছে। সে শুধু এইটুকু জানত যে যে মেয়েটি তাকে ক্ষুধার হাত থেকে বাঁচিয়েছিল, এখন সেই তার জীবনের সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। সময় ধীরে ধীরে কাটতে লাগল। মাসের পর মাস চিন্তার পর অবশেষে সেই দিনও এলো যখন কাব্যার বাবার কোম্পানি প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। ব্যাংক নোটিশ পাঠিয়ে দিল, অনেক সম্পত্তি বিক্রি হয়ে গেল, আর যে বাড়ি একসময় আলো, অতিথি আর আনন্দ উৎসবে ভরা থাকত, তা এখন নিস্তব্ধতায় ডুবে থাকতে লাগল। চাকরেরা একে একে চলে গেল, গাড়ির সংখ্যা কমে গেল, আর শেষমেশ সেই দিনও এলো যখন পরিবারকে সেই বিলাসবহুল বাংলোটাও ছাড়তে হল। কাব্যা জীবনে প্রথমবার লাইনে দাঁড়িয়ে সরকারি অফিসে ছোটাছুটি করছিল। তার মুখ থেকে সেই পুরনো আত্মবিশ্বাস গায়েব ছিল, কিন্তু চোখে এক নতুন কাঠিন্য ছিল। সে কোনো অভিযোগ করল না, শুধু পরিস্থিতি মেনে নিল। রবি চুপচাপ এসব দেখছিল। সে এখন আর আগের মতো দুর্বল ছেলে ছিল না। পড়াশোনার পাশাপাশি সে কাজও করেছিল, নতুন দক্ষতা শিখেছিল, এবং কাব্যার বাবার কোম্পানিতে ছোট পদ থেকে শুরু করে নিজের পরিশ্রমে সবার বিশ্বাস জয় করে নিয়েছিল। যখন বিপদ এলো তখনও সে পাশে দাঁড়িয়ে রইল। অনেক পুরনো কর্মী চলে গেল, কিন্তু রবি গেল না। একদিন সে কাব্যার বাবাকে বলল, স্যার, আপনি যদি অনুমতি দেন তবে আমি নতুন বিনিয়োগকারীদের সাথে কথা বলার চেষ্টা করতে পারি। তিনি ক্লান্ত স্বরে বললেন, বাবা, বড় বড় লোকেরা মানা করে দিয়েছে, তুমি কি করবে? রবি মাথা নিচু করে বলল, চেষ্টা করতে তো কোনো ক্ষতি নেই। আপনি আমাকে সুযোগ দিয়েছিলেন, হয়তো এবার আমার পালা। তার চোখে জল ভরে এলো। তিনি শুধু এটুকু বললেন, যাও, যা ঠিক মনে হয় করো। পরের কয়েক সপ্তাহ রবির জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। সে দিনরাত ছুটে বেড়াল, মিটিং, প্রেজেন্টেশন, ফোন কল, যাতায়াত। অনেক জায়গায় অপমানও সহ্য করল, অনেক জায়গায় দরজা বন্ধ পেল, কিন্তু সে হার মানল না। তার বারবার সেই দিনের কথা মনে পড়ত, যখন সে ফুটপাতে ক্ষুধার্ত বসেছিল আর একটি মেয়ে তার হাত ধরেছিল। অবশেষে তার পরিশ্রম ফল আনল। একটি নতুন কোম্পানি পার্টনারশিপের জন্য রাজি হয়ে গেল। ধীরে ধীরে ব্যবসা আবার দাঁড়াতে লাগল। ক্ষতি পুরোপুরি পূরণ হয়নি, তবে ডুবে যাওয়া থেকে বেঁচে গিয়েছিল। যখন এই খবর বাড়িতে পৌঁছল, কাব্যার বাবা চেয়ারে বসে পড়লেন। তার চোখ দিয়ে জল বইতে লাগল। তিনি রবিকে কাছে ডাকলেন এবং তার হাত ধরে বললেন, আজ বুঝলাম, সেদিন কাব্যা কোনো ক্ষুধার্ত ছেলেকে বাড়িতে আনেনি, সে আমাদের ভবিষ্যৎ নিয়ে এসেছিল। কাব্যা কথা শুনে কেঁদে ফেলল। সেদিনের পর সব কিছু ধীরে ধীরে বদলাতে লাগল। বাড়িটা ছোট ছিল, সাধারণ ছিল, কিন্তু তাতে আবার হাসি ফিরে এসেছিল। এখন কোনো লোক দেখানো ব্যাপার ছিল না, কিন্তু আপন বোধ অনেক ছিল। একদিন সন্ধ্যায় সাদে হালকা বাতাস বইছিল। কাব্যা রেলিংয়ের কাছে দাঁড়িয়ে আকাশ দেখছিল। রবি কিছুক্ষণ দূরে দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে তার কাছে এলো। কিছু ভাবছ? সে জিজ্ঞেস করল। কাব্যা হাসল। হ্যাঁ, ভাবছি, যদি সেদিন মলের বাইরে তোমার সাথে দেখা না হতো, তবে হয়তো আজও আমি সেই অহংকারী মেয়েই থাকতাম। রবি সামান্য হেসে বলল, আর আপনি যদি আমাকে ভেতরে না নিয়ে যেতেন, তবে হয়তো আমি বেঁচেও থাকতাম না। কিছুক্ষণ দুজনেই চুপ রইল। বাতাসে এক না বলা অনুভূতি ভাসছিল। রুবি সাহস জোগাল। তার বুক জোরে ধুকভুক করছিল। কাব্যা, আমি আপনাকে কিছু বলতে চাই। হ্যাঁ? সে তার দিকে তাকাল। আমি আর আগের মতো নেই। আপনি আমাকে বাঁচতে শিখিয়েছেন, নিজের ওপর ভরসা করতে শিখিয়েছেন, আর হয়তো
ভালোবাসতেও। কাব্যার শ্বাস যেন আটকে গেল। রবি বলতে থাকল, আমি জানি না আমি আপনার যোগ্য কিনা, কিন্তু আমি সারা জীবন আপনার সাথে থাকতে চাই, সমকক্ষ হিসাবে, কোনো দয়ার বোঝা নিয়ে নয়। কাব্যার চোখ দিয়ে জল বেরিয়ে এলো। সে ধীরে ধীরে বলল, তুমি জানো, সেদিন যখন তুমি প্রথমবার বলেছিলে 3 দিন ধরে ক্ষুধার্ত, তখন আমার মনে হয়েছিল আমি তোমাকে বাঁচাচ্ছি। কিন্তু সত্যিটা হলো তুমি আমাকে মানুষ বানিয়েছ। সে কাঁপা কাঁপা হাতে রবির হাত ধরে নিল। হ্যাঁ, আমিও তোমাকে ভালোবাসি। নিচে দাঁড়িয়ে থাকা কাব্যার বাবা এই দৃশ্যটি দেখে নিয়েছিলেন। কিছুক্ষণ তিনি চুপ রইলেন। তারপর ধীরে ধীরে ওপরে এলেন। দুজনেই ঘাবড়ে গেল। তিনি হাসতে হাসতে বললেন, এবার জিজ্ঞেসও করবে নাকি সোজাসুজি বিয়ে করে নেবে? রবির চোখ দিয়ে জল বেরিয়ে এলো। সে নিচু হয়ে তার পা ছুঁল। আমি আপনার মেয়ের হাত চাইছি, কথা দিচ্ছি, ওকে সবসময় খুশি রাখব। তিনি তাকে উঠিয়ে জড়িয়ে ধরলেন। আমার তোমার ওপর নিজের ছেলের চেয়েও বেশি ভরসা আছে। কয়েক মাস পর একটি সাধারণ কিন্তু অত্যন্ত আবেগময় বিয়ে হল। কোনো লোক দেখানো ব্যাপার ছিল না, কোনো রাজকীয় খরচও ছিল না, শুধু নিজেদের মানুষ, খাঁটি হাসি আর অনেক ভালোবাসা। সেই ছেলেটি যে একসময় ক্ষুধায় অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল, আজ সে বর সেজে দাঁড়িয়েছিল। আর সেই মেয়েটি যে মানবতা দেখিয়েছিল, আজ তার জীবনসঙ্গী হচ্ছিল। বিয়ের পর দুজনে মিলে একটি ফাউন্ডেশন শুরু করল, যেখানে ক্ষুধার্ত মানুষদের খাবার, বেকার যুবকদের কাজ এবং গরিব রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হতো। সদর দরজায় একটি লাইন লেখা ছিল, 3 দিন ধরে ক্ষুধার্ত, এই আওয়াজটি কখনো না শোনার ভান করো না। এই গল্পের শিক্ষা হল যে মানবতা কখনো বৃথা যায় না। একটি ছোট্ট সাহায্য কারো পুরো জীবন বদলে দিতে পারে, এবং অনেক সময় সেই সাহায্যই আপনার জীবনও বদলে দেয়। বড়লোকই টাকা দিয়ে হয় না, মন দিয়ে হয়। যেদিন আমরা কোনো অচেনা মানুষের ব্যথাকে নিজের ব্যথা বলে বুঝতে শুরু করি, সেদিনই মানবতা জীবিত হয়ে ওঠে। এবার আপনাদের কাছে একটা প্রশ্ন, যদি কাব্যার জায়গায় আপনারা থাকতেন, তবে কি আপনারাও একজন অচেনা ক্ষুধার্ত ছেলেকে নিজেদের সাথে নিয়ে যেতেন, নাকি ভয়, সমাজ আর সন্দেহ আপনাদের আটকে দিত? আর যদি আপনারা রবির জায়গায় থাকতেন, তবে কি সাহায্য পাওয়ার পর তার সারা জীবন মনে রাখতেন? যদি এই গল্পটি আপনাদের হৃদয়ে ছুঁয়ে গিয়ে থাকে, তবে এটি নিজেদের বন্ধু এবং পরিবারের সাথে অবশ্যই শেয়ার করুন, যাতে বেশি থেকে বেশি মানুষ বুঝতে পারে যে মানবতা এখনও বেঁচে আছে। এরকমই হৃদয় ছুঁয়ে যাওয়া গল্পের জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন।